আমি আমার দেশি প্লেয়ার বিদেশি প্লেয়ার দেখি না। অ্যাসিস্ট্যান্ট কেউ মনে রাখে না, যে গোল করে সে তাকে সবাই মনে রাখে। তারপর আমি আনন্দ ফিল করি কাউকে গোল করানো। ভালো সুযোগ থাকা সত্ত্বেও আরেকজনকে বল দিয়ে দিই, আবার অনেকে ভালো সুযোগ থাকা সত্ত্বেও দিত না। মানে দুই ধরনের জিনিস। এখন আমার ক্ষেত্রটা হচ্ছিল আমি গোল করাইতে খুব বেশি হ্যাপি হইতাম। এগুলোকে আপনার এতভাবে চিন্তায় নিয়ে বলাটা আসলে উচিত না, কারণ আমরা তাকে এই পরিমাণ সাপোর্ট দিছি সবাই। আমি আমার দেশি প্লেয়ার বিদেশি প্লেয়ার দেখি না। স্টিল নাও আমি তো টিমমেট ছিলাম। আমার সবসময় এখানে অ্যাসিস্ট্যান্ট কোচ কাইসার ভাই ছিল আমাদের ন্যাশনাল টিমের অ্যাসিস্ট্যান্ট কোচ। আমার রুমের দরজা 24 আওয়ার্স ওপেন ছিল, লক করে রাখতাম না। আমি জানতাম কেউ না কেউ রুমে আসবে, কেউ না কেউ কোনো সময় আসবে। আমাকে অনেকে বলছে রুম লক করতে, প্রাইভেসির জন্য। আচ্ছা, আমার তো প্রাইভেসি না, আমি তো প্যান্ট পরা আছি, গেঞ্জি পরা আছি। আমার রুম লক খোলা থাক, যে আসুক আসবে, যার দরকার হবে আসবে। আমার সময় হলে আমি অন্য রুমে যেয়ে তাদের সঙ্গে আড্ডা দিব। এটাই নিয়ম, এটা একটা প্লেয়ারের, এটাই কালচার আমাদের। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। তা আমাদের এখন উচিত যে নেগেটিভ ইস্যু বাদ দেওয়া, আমাদের প্লেয়ারদেরকে সর্বপ্রথম সম্মান করা, প্রত্যেকটা প্লেয়ারকে। আমি আমার প্লেয়ারকে সম্মান করলে নেক্সট জেনারেশন আরেক জেনারেশনের প্লেয়ারকে সম্মান করবে। আমি যেমন আপনাকে সম্মান করবো, আপনি আরেকটা প্লেয়ারকে সম্মান করবেন। এটাই আমি আশা করি আপনাদের মাধ্যমে এটা সারা বাংলাদেশের মানুষ জানে। সম্মানটা হলো বড় জিনিস। কেউ কম দিছে, কেউ বেশি দিছে, বাট সবাই তো ন্যাশনাল প্লেয়ার, যারা ন্যাশনাল ফ্ল্যাগ বহন করছে। সে এক ম্যাচ খেলুক আর সে 100 ম্যাচ খেলুক, তাহলে তাদের সম্মানটুকু, আমাদের প্রকৃত সম্মানটুকু দেওয়া উচিত। শেষ দিকে আমি একটু খালি রেজা অপেক্ষা ছিল। রেজা তুমি বলবে? মাহমুদ ভাই, আপনাকে শুভকামনা অবসরের জীবনযাপন শুরু করার জন্য। তো আমি যেটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে, আপনি আমাদের বাংলাদেশকে লং টাইম সাপোর্ট দিয়েছেন, বাংলাদেশ ফুটবলকে সাপোর্ট দিয়েছেন। তো আপনি গোল করার দিক থেকে, মানে আপনি প্রচুর পরিমাণে গোল করিয়েছেন সতীর্থদের দিয়ে, প্রচুর পরিমাণে। সো আপনি মাঠে যখন খেলতেন তখন আসলে আপনি কোন জিনিসটা চিন্তা করতেন যে গোল, এবং কি আরেকটা জিনিসটা জানতে চাই যে আপনি গোল করিয়ে না গোল করে বেশি আনন্দ অনুভব করতেন? প্রথম থেকে বলে আসতেছি, আনন্দ ভাই ভালো বলতে পারবে, গোল করানোটাই আমি সবচেয়ে বেশি আনন্দ বোধ করি। অ্যাসিস্ট্যান্ট কেউ মনে রাখে না, যে গোল করে সে তাকে সবাই মনে রাখে। তারপর আমি আনন্দ ফিল করি কাউকে গোল করানো। কেউ আমার বলে গোল করতে পারলে আমি খুশি হই, কারণ এটা হলো আসলে মাঠের মধ্যে আপনার ক্রিয়েটিভিটি, যে আপনি একজনকে সাপোর্ট করছেন গোল করানো। আমরা কিন্তু ভালো সুযোগ থাকা সত্ত্বেও আরেকজনকে বল দিয়ে দিই, আবার অনেকে ভালো সুযোগ থাকা সত্ত্বেও দিত না। মানে দুই ধরনের জিনিস। এখন আমার ক্ষেত্রটা হচ্ছিল আমি গোল করাইতে খুব বেশি হ্যাপি হইতাম। আমার বলে কেউ গোল করবে, সে আনন্দ আমি অনেক বেশি, এর থেকে বেশি আনন্দ আর বলে মানে বুঝাইতে পারবো না। আর কেউ আনন্দ ভাই মনে হয় লাস্ট আছে? একেবারে ছোট করে, সেটা হচ্ছে অনেকগুলো ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছেন, ইন্ডিয়ার সাথে স্পেশালি বেশ কিছু ম্যাচ খেলেছেন, যেগুলোতে শেষ মুহূর্তে আক্ষেপ নিয়ে বের হইতেছে, জিতা অবস্থা থেকে ড্র, অথবা ড্র অবস্থা থেকে আমার কাছে ইন্ডিভিজুয়ালি মামুনের প্রতিপক্ষ হিসেবে মাঠে কোন টিমটা হচ্ছে বেশি এনজয় করতেন, উপভোগ্য ছিল তাদের সাথে খেলা, আর কোন প্লেয়ারটাকে মিস করবেন মানে মাঠে প্রতিপক্ষ হিসেবে? দেখেন, আমাদের বাংলাদেশের পরিপ্রেক্ষিতে বুঝালে আমরা ইন্ডিয়া পাকিস্তানের সঙ্গে সবচেয়ে বেশি খেলা হলে আমরা সবচেয়ে বেশি সিরিয়াস থাকতাম ফাইট করার জন্য, যে ম্যাচ জিততে হবে। দুই ধরনের এখানে। পাকিস্তান হচ্ছে হলো সবাই স্বাধীনতার জিনিসটা তুলে ধরতো, আর ইন্ডিয়া হচ্ছে হলো সাবকন্টিনেন্টাল শক্তিশালী দল, যে কে 1 নম্বর হবে। ইন্ডিয়া জিতলে ইন্ডিয়া 1 নম্বর, বাংলাদেশ জিতলে বাংলাদেশ 1 নম্বর। এইসব সেক্টরের দিকে সাবকন্টিনেন্টে দুইটা ম্যাচ আমাদের সবচেয়ে বেশি আমরা আমাদের প্লেয়াররা সিরিয়াস থাকতাম। আমরা পাকিস্তানের সঙ্গেও যতগুলি ম্যাচ খেলছে হারিনি আমার দেখা মতো। একটা ড্র, দুইটাই জিতছে। একটা হলো 18 সাফে জিতছে, আর একটা হলো পাকিস্তানে যে ড্র করলাম বাংলাদেশের 3-0-তে জিতেছিলাম। এখন ইন্ডিয়ার সঙ্গে হয় কি, অস্তিত্বের লড়াই বলতে টপ 1-এর লড়াই। এখানে শেট্রিকে সবচেয়ে বেশি মিস করবো, কারণ আমাদের স্বপ্ন সবচেয়ে বেশি ভঙ্গ করছে সুনীল শেট্রি। ইজ এ লিজেন্ড, নট অনলি ইন্ডিয়ান লিজেন্ড, এশিয়ান লিজেন্ড বলেন, ওয়ার্ল্ড লিজেন্ড বলেন, যার গোল 1 থেকে 5 জনের মধ্যে সে একজন ওয়ার্ল্ডের।
তাকে আসলে আমরা নিজেরাই সবচেয়ে বেশি মিস করব। আর কোনো প্রশ্ন করা আছে কিনা আমি প্লিজ, আপনি হাত তুলেছেন মনে হয়। আমি একটু জানতে চাইবো, আমরা দেখি যে আপনার সময় ছিল বা বর্তমান সময় আমাদের স্টাররা হারায় যায়, আসে 2-3টা ম্যাচ পারফর্ম করতেছে, অনেকে হারিয়ে যাচ্ছে। বাট আপনি অনেকটা টাইম আমাদেরকে সার্ভিস দিয়েছেন ন্যাশনাল টিমে, ক্লাব ফুটবলে। তো নতুন যারা আসতেছে তাদের জন্য যদি কিছু বলার থাকে যে কেন হারিয়ে যাচ্ছে, ওদের কোথায় গ্যাপটা থাকে। আর একটা জিনিস জানতে চাওয়া থাকবে যে আপনার ক্যারিয়ারের বলা যায় ম্যাক্সিমাম পাওয়াগুলো হচ্ছে আবাহনী থেকে। তো এই বিদায় লগ্নে হচ্ছে এই জায়গাটাতে কি ওর কোনো আক্ষেপ আছে কিনা যে আবাহনী থেকে সরে যাবে, মানে বিদায়টা নেওয়া বা এই ধরনের কিছু নিয়ে? আমাদের ইয়ং জেনারেশনের জন্য যে আনসারটা আমার থাকবে, এখন ন্যাশনাল টিমে যারা ইয়ং প্লেয়ার আছে তাদের টিমমেটকে হামজা, আপনি ভালো দিকগুলি তার থেকে নিতে পারবেন, ভালো সাইডগুলি তার থেকে অর্জন করতে পারবেন, শিখতে পারবেন আপনি যদি শিখতে চান। আর আরেকটা জিনিস হলো কষ্টের কোনো বিকল্প নেই। আপনার যদি পাওয়ার না থাকে আপনি জিম করেন, আপনার যদি রানিং কন্ডিশন কম থাকে আপনি রানিং করেন, আপনার যদি টেকনিক্যালি সাউন্ড না থাকেন মাটিটা আপনি টেকনিক্যালি কাজ করেন, দেখবেন আপনার ইমপ্রুভমেন্ট হবে। এখনকার দেশে, এই দেশে বলেন, আমাদের থেকে বিদেশি কোচরাও আসে, বাংলাদেশেও এখন এডুকেটেড কোচ অনেক, কারণ সবাই লাইসেন্স করে কোচিং কোর্স করে শিখে। তা আপনার এখন অপশন অনেক বেশি, এখন আরও অনেক কিছু আধুনিকতা ছোঁয়া আছে, ভালো মাঠ আছে। এখন আপনাকে কষ্টের কোনো বিকল্প নেই, কষ্ট করতে হবে, কষ্ট করলে আপনি সাকসেস হবেন। বাট আপনাকে টার্গেট ঠিক রাখতে হবে যে আমি ন্যাশনাল টিমে খেলবো, আমার ন্যাশনাল টিমে খেলতে গেলে কি করতে হবে। আর ন্যাশনাল টিমে যাওয়ার পর আপনার দায়িত্ব তখন সবচেয়ে বেশি হয় যে আপনার পারফরমেন্স কেমনে কন্টিনিউ করতে পারবেন। অনলাইন আপনার ইন্টারনেট যুগ থেকে আপনাকে বাইরে দিতে হবে, কারণ আপনার ভালো মন্দ যখন আপনি শুনতে পাবেন তখন আপনার পারফরমেন্সে হেরফের হবে। আপনি যদি আপনার নিজেকে নিয়ে কাজ করেন, আপনি নিজেকে নিয়ে চিন্তা করেন, নিজের উন্নতির দিক দিয়ে চিন্তা করেন, অনলি দ্যাট টাইম, তাহলে আপনার উন্নতি হবে। আর আক্ষেপ তো আছে, কিছু তো আক্ষেপ ক্লাবগুলির প্রতি থাকে। আপনি যখন এক একটা ক্লাবকে এতগুলি শিরোপা দিবেন, এতটা পাশে থাকবেন, যখন এক একটা ক্লাব আপনাকে মুখ ফিরিয়ে নেবে তখন আপনার তো আক্ষেপ থাকবে। কাউকে দোষারোপ দিচ্ছি না, এখান থেকে যে সম্মানটুকু পেয়েছি এর থেকে বেটার সম্মানও পেতে পারতাম, আবার এর থেকে বেটার সম্মান নাও পেতে পারতাম, বাট এই সম্মানটুকু সবচেয়ে ঊর্ধ্বে। ফর্টিসেফসি আমার কাছে এখন সবচেয়ে ঊর্ধ্বে, কারণ বিগত 4 বছর ধরে তারা আমার মতো মানুষকে যেভাবে কি বলবো, ভালো খারাপ সব কিছু মিলে আমাকে যেভাবে পালছে, হ্যান্ডেল করা ভেরি ডিফিকাল্ট আমাকে। কারণ আমরা যে জায়গায় ফুটবল খেলেছে আমাদের হ্যান্ডেল করে ভেরি ডিফিকাল্ট। তারা যে আমাকে এত মানে সুন্দরভাবে হ্যান্ডেল করছে, ডিসিপ্লিনিতে নিয়ে আসছে, এটা আমি আসলে ধন্যবাদ জানাই কোচিং স্টাফ আর আমার প্রেসিডেন্ট, আমার বন্ধুকে, যে আমাকে হারে ছিলেন। আসলে ইটস ভেরি ট্রু যে আমরা যে কোনো ক্লাবে, আমি এত বছরে একটা না খেলি নাই, যে আমাকে হ্যান্ডেল করছে সে কত সুন্দর করে। আমি মাঝে মাঝে দেখি রাতে 10টার দিকে ফোন করে ভিডিও কল করে দিয়ে বলে তুই কই, বাসায় ঘুমাও, সকালে দেখা হবে। এই যে হ্যান্ডেল করে, যে রিলেশনশিপটা ইজ ভেরি, আমার জন্য এটা খুবই গুড সাইড। দ্যাটস ওয়াই লাস্ট 4 ইয়ার্স কন্টিনিউ করতে পারছি, তাই কন্টিনিউ করতে পারছি। আমি মনে করি এটাই আমার সবচেয়ে বড় উদ্যোগ। ফর্টিস ক্লাব বললাম এই পরিবারের আমি একজন সদস্য, আর কিছু বলার নাই। আর সবার প্রশ্ন আশা করি শেষ। সবাইকে আবার ধন্যবাদ। আমি শেষবারের মতো মোহাম্মদ ভাইকে জিনিস বলতে চাই যে আপনি আর কোনো কথা বাদ পড়ে গেল কিনা, অনেক আলোচনা হয়েছে, আর যদি আপনি বলবেন হ্যাঁ আর কোনো কিছু মনে আছে কিনা। সর্বপ্রথম আসলে আমি খুব আবেগপ্রবণ হয়ে গেছিলাম স্টার্টিং এ, কারণ কালকে রাত থেকে আমি কান্না করতেছিলাম। কারণ হলো আপনার বাবা, মানে আমার সবচেয়ে পছন্দের জায়গা, আমাকে সবচেয়ে বেশি ভালোবাসার জায়গা হলো আমার বাবা মা। বিদায়
কারণ 3 মাস আগে বাবাকে হারিয়েছি। এটা আসলে কাল পর্যন্ত নিতে পারিনি। আজকে আসবো, কিছু বলবো, ওই শক্তিটাও ছিল না। আমার মন অনেক খারাপ ছিল। আমি মানে কি বলবো, যে 3টা মাস আগে যদি আমি চেষ্টা করেছিলাম, তখন বাবা অনেক অসুস্থ ছিল। কারণ আমার সব ইচ্ছা তো আমার বাবা, আমার মামারা পূরণ করছে। দেশই আমার মানে এই জায়গাটুকুতে আসা, আমি মনে করছিলাম যে আমার বাবাটুকু লাস্টটুকু আমার দেখে যাবে। কারণ আমি আসলে প্রাউড করি যে আমার বাবার যে ইচ্ছাগুলি সব পূরণ করতে পেরেছি। আমি একজন বাবার সন্তান। আমার ফ্যামিলির সবচেয়ে ছোট হলো কোরআনের হাফেজ। আমার বাবার ইচ্ছা ছিল আমার ফ্যামিলিতে একজন কোরআনের হাফেজ হবে। তাই উনি কতটুকু সার্থকতা, মানে উনি নিজের চোখে দেখে গেছেন। এটা আসলে আমরা সৌভাগ্যবান, আমরা 3 ভাই 3 ছেলে হিসাবে, যে আমরা এরকম একটা বাবা পেয়েছি। তাই আমি সবার বাবাকে বেশি ভালোবাসে, আমার জায়গা থেকে একটু বেশি। আর আপনাদেরকে ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। আমি অনেক সময় রাগে অনেক কথা বলে ফেলি, কারণ এগুলো মাথায় আপনারা নেবেন না। আমি যেটা বিশ্বাস করি, একান্ত ফুটবলের ভালো হলে আমাদের ভালো হবে, ফুটবলের খারাপ হলে আমাদের খারাপ হবে। আপনারা নিউজ করতে পারবেন না, আমরা কোনো কাজের অবসর পাবো না, আমাদের বাহাবা দেওয়ার মানুষ পাবো না। যদি ফুটবলের রেজাল্ট হয়, আমরা সবাই, আমাদের নাম টিকে থাকবে। ফুটবল বেঁচে থাকলে আমাদের নামই, পিছনে দেখছেন মামুন, এই নামটা থাকবে সারা জীবন। আর ফুটবল না থাকলে আমাদের নাম থাকবে না। তাহলে ফুটবলের সঙ্গে রিলেশনটা আমাদের এরকমই। আপনারা দোয়া করবেন, আপনাদের সাপোর্ট সবসময় লাগবে, খেলা ছাড়ার পরেও লাগবে, মরার আগ পর্যন্ত লাগবে। যেদিন নিঃশ্বাস বন্ধ হবে, ওই দিনও আপনাদের নিউজ পেপারে ফার্স্ট হেডলাইন থাকবে মামুন আমাদের মাঝে। সবসময় আপনারা আমাদের পাশে থাকবেন, পাশে আছেন। দোয়া করবেন জানি সুস্থ থাকি, একটা ছেলে আছে, তাকে ভালোভাবে মানুষ করতে পারি। মাহমুদ ভাই এবং সবাইকে ধন্যবাদ। আমি সবাইকে আবার একটু